শঙ্করের মা, আমাদের ছেলের কিচ্ছু হবে না, দেখো সব বিপদ পেরিয়ে ঠিক একদিন ফিরে আসবে। শঙ্করের মা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, তাই যেন হয় গো। আমি তো মা, বলো, কে জানে কোন জঙ্গলে পড়ে আছে, কোনো খবর নেই, খুব ভয় করে, যদি আর কোনোদিন ফিরে না আসে। এই কথাগুলো বলতে বলতেই তিনি আঁচল দিয়ে নিজের চোখ মুছতেন। তখন শঙ্করের বাবা সান্ত্বনা দিতেন, কিছু হবে না, শঙ্কর ফিরবেই, এই গ্রামেই ফিরবে, তুমি দেখে নিও। তাই যেদিন সত্যি শঙ্কর আবার তাদের বাড়িতে ফিরে এলো, সেদিন তার মায়ের অবস্থা এমন হয়েছিল প্রায় জ্ঞান হারানোর মতো। শঙ্কর যখন মাকে ডাকল, তখন মা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে হচ্ছিল সারা দিন ছেলের কথা ভাবতে ভাবতেই বুঝি কল্পনায় শঙ্করের গলার আওয়াজ শুনছেন। কিন্তু যখন সত্যিই দেখলেন শঙ্কর তার সামনে দাঁড়িয়ে তাকে ডাকছে, মা, মাগো, তখন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। শঙ্কর বলে হাউ হাউ করে কেঁদে উঠলেন। শঙ্করকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই বলতে লাগলেন, আমাদের কথা কি তোর একবারও মনে পড়েনি রে? কতদিন, কত মাস তোকে দেখিনি, এ কি চেহারা হয়েছে তোর? শঙ্করের চোখেও তখন জল এসে গেছে। সে মাকে জড়িয়ে ধরে বলল, কেন মনে থাকবে না? সব সময় তোমার কথা, বাবার কথা মনে পড়ত, কিন্তু তোমার তো শরীর খুব খারাপ হয়ে গেছে দেখছি। মা মৃদু কণ্ঠে বললেন, শরীরের দোষ কি বল, তোর চিন্তায় আর বয়স তো হলোই। হঠাৎ শঙ্করের মনে হল, বাবাকে তো এখনো দেখা হয়নি। সে একটু উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, মা, বাবা কোথায়? মা ধীরে বললেন, তোর বাবা পক্ষাঘাতে শয্যাশায়ী, চল, ওই ঘরেই আছেন। বাবার অসুস্থতার কথা শুনে শঙ্করের মনটা কেমন যেন ভারী হয়ে গেল। সে তাড়াতাড়ি মায়ের সঙ্গে বাবার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকতেই দেখা গেল শঙ্করের বাবা বিছানায় শুয়ে আছেন। তারা ঢুকতেই তিনি বললেন, কি রে শঙ্কর, এসেছিস? শঙ্করের মা অবাক হয়ে বললেন, তুমি টের পেয়েছ? তিনি হালকা হাসলেন, অনেকক্ষণ আগেই টের পেয়েছি, তোমাদের কথা কানে আসছিল। উঠতে তো পারি না, তাই শুয়ে শুয়েই মা ছেলের কথা শুনছিলাম। বাবার কথা শুনে শঙ্কর এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ল। বাবা, তোমার খুব কষ্ট হয় তাই না? আর চিন্তা নেই, আমি ফিরে এসেছি, তোমাকে বড় ডাক্তার দেখাবো। শঙ্করের বাবার চোখে জল এসে গেল। না রে, এখন আর ডাক্তার দেখিয়ে লাভ নেই, অনেক দিন তো এভাবেই আছি। দেখো শঙ্করের মা, আমি বলেছিলাম না আমাদের ছেলে ঠিক ফিরে আসবে? আজ কথাটা মিলল তো? শঙ্করের মা মৃদু হেসে ভেজা চোখে বললেন, তুমি ঠিকই বলেছিলে গো, ছেলে আমাদের ফিরে এসেছে। এরপর শঙ্করের বাড়িতে যেন আবার আনন্দ উল্লাস ফিরে এলো। শঙ্কর আফ্রিকা থেকে আনা দুটো হিরে মায়ের হাতে দিয়ে বলল, এই নাও মা, তোমার জন্য এনেছি আফ্রিকা থেকে। মা অবাক হয়ে বললেন, ও মা গো, এ তো হিরে! এই সব জিনিস এই অজপাড়াগায় রাখা ঠিক হবে নাকি? তোর কাছেই রাখ এগুলো। কিন্তু শঙ্কর জোর করেই মায়ের হাতে হিরে দুটো তুলে দিল। শেষমেশ মা সেগুলো আলমারির ভেতরে তুলে রেখে দিলেন। এই সব কথা আজ থেকে প্রায় 4 বছর আগের। এখন শঙ্কর তাদের গ্রামেই একটা স্কুলে শিক্ষকতা করে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল, আর ভূগোল ছিল তার সবচেয়ে প্রিয় বিষয়। এখন সে সেই স্কুলেই ভূগোলের শিক্ষক। ছাত্রদের কাছে শঙ্কর খুব প্রিয়। মাঝে মধ্যেই তারা একটাই আবদার করে, স্যার, আফ্রিকার গল্পগুলো আবার বলুন না, আপনি কি সত্যিই বনিপটাকে দেখেননি? শঙ্কর হেসে বলে, না দেখিনি, তবে সে আছে, আফ্রিকার ঘন অরণ্যে আজও আছে। ছাত্ররা তখন তন্ময় হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে আর শোনে তার আফ্রিকা অভিযানের রোমাঞ্চকর গল্প। পুরো গ্রামের কাছেই এখন শঙ্কর একজন জনপ্রিয় মানুষ। সবাই তাকে খুব ভালোবাসে। তার আফ্রিকা অভিযানের কাহিনী এখন সবার মুখে মুখে ফেরে। গ্রামে ফিরে আসার 2 বছরের মধ্যেই শঙ্করের বাবা মারা যান। এখন সে শুধু তার মাকে নিয়েই থাকে। শঙ্করের মা শোলের বিয়ের জন্য বেশ তোড়জোড় শুরু করেছেন। এই বছরের শেষেই ছেলের বিয়ে দিয়ে দেবেন ঠিক করেছেন। পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে শঙ্করের বিয়ে ঠিক হয়েছে। ভালো পরিবার, বেশ সচ্ছল। শঙ্করের কৃতিত্বের পর অনেকেই চেয়েছিল তাদের মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে।
এই কয়েক বছরে অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু বাবার মৃত্যুর কারণে তার বিয়ে 2 বছর পিছিয়ে যায়। তবে এবার আর দেরি নয়। শঙ্করের মায়েরও বয়স হচ্ছে, এখন ছেলে চাকরি করছে, তাই আর সময় নষ্ট করতে চান না তিনি। আর আরেকটা কারণও আছে। শঙ্করের মা মনে মনে ভয় পান তার ছেলে যে স্বভাবের, কে জানে আবার কখন সব ছেড়ে কোথায় বেরিয়ে পড়ে। তাই বিয়ে দিয়ে তাকে সংসারে বাঁধতে চান তিনি। কিন্তু যার জন্যই বিয়ের আয়োজন, শঙ্করের নিজের কি ইচ্ছে। শঙ্কর এখন আর আগের মতো নয়। বাবার মৃত্যুর পর সে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। পুরো সংসারের দায়িত্ব এখন তার কাঁধে, সবকিছুই সে সামলায়। তবুও শঙ্কর তো আর 5 জন বাঙালির মতো নয়। ঘর কোনো বা ভীতু সে কোনোদিনই ছিল না। এত বিপদ সে নিজের চোখে দেখেছে, মৃত্যুকেও খুব কাছ থেকে দেখেছে। সে কি সত্যিই চুপচাপ শুধু সংসার নিয়েই বেঁচে থাকতে পারবে? জীবনকে যে পেয়েছে দুর্গম পাহাড়ে, অন্ধকার অরণ্যে, সে কি আর সহজে বিয়ে করে সংসার ধর্ম পালন করতে পারবে? গায়ের ধারে যে পুকুরটা আছে, যেটা শঙ্করের খুব প্রিয় জায়গা, সময় পেলেই সে এখনও সেখানে চলে যায়। একা চুপচাপ পুকুরের ধারে বসে থাকে, আর তখনই এক একে সব স্মৃতি ফিরে আসে তার মনে। আলভারেজের কথা, সেই মাদ্রাজি যুবকের কথা, সব যেন ভেসে ওঠে চোখের সামনে। কি কঠিন মহাদেশ আফ্রিকা! প্রতি পদে পদে সেখানে লুকিয়ে আছে বিপদ। উগান্ডায় রেলপথ তৈরি করতে যাওয়ার দিন থেকেই যেন বিপদের সঙ্গে শঙ্করের অদ্ভুত এক বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। নরখাদক সিংহ ওত পেতে থাকত তাকে শিকার করার জন্য। তার উপর সেই অসহনীয় গরম। আর কত রকমের জীবজন্তু যে ঘুরে বেড়ায় আফ্রিকার সাভানায়, তার কোনো হিসেবই নেই। তার বেশিরভাগই হিংস্র। সত্যি কি দিনই না ছিল তখন। এখন এসব কথা ভাবলেই শঙ্করের গায়ে কাঁটা দেয়। মাঝে মাঝে তার নিজেরই মনে হয়, সে কি সত্যি এসব পার করেছে, নাকি সবই একটা স্বপ্ন। গায়ের পুকুরের জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন সে দেখতে পায় আফ্রিকার সেই বিস্তীর্ণ বনভূমি। সাভানার ঘাসের ওপর দিয়ে ছুটে চলেছে দলে দলে হরিণ, ওয়াইল্ড বিস্ট, বাইসন। আর তাদের পেছনে হলুদ ঘাসের আড়ালে লুকিয়ে আছে বিশাল সিংহ। রাতে বিছানায় শুয়ে শঙ্কর পাশের খোলা জানালার দিকে তাকিয়ে থাকে। আকাশ ভরা তারা, অসংখ্য, অগণিত। কোনোটা জ্বলছে, কোনোটা মিটমিট করছে, আবার কোনোটা স্থির আলোয় জ্বলেই আছে। শঙ্কর জানে কোনটা গ্রহ, কোনটা তারা। ছোটবেলা থেকেই সে আকাশ চিনতে শিখেছে। কোনটা সপ্তর্ষিমণ্ডল, কোনটা ধ্রুবতারা, কোনটা কালপুরুষ, সবই তার জানা। আকাশের তারা দেখা তার ছোটবেলা থেকেই একরকম নেশা। খুব ছোটবেলায় তার বাবা তাকে আকাশ চিনিয়েছিলেন। রাতে মাঠে দাঁড়িয়ে দুজনে তারা দেখত। বাবা গল্প করতে করতে তাকে একে একে তারাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। সেই থেকেই শঙ্করের মনে জন্ম নেয় এক অদ্ভুত টান আকাশের প্রতি, তারাদের প্রতি। এখনও সে পরিষ্কার দেখতে পায় ধ্রুবতারা জ্বলজ্বল করছে। আকাশের দিকে তাকিয়ে শঙ্কর ভাবতে থাকে, এই আকাশ যেমন এখানে, তেমনই তো আফ্রিকাতেও। এখন সে নিজের গ্রামের বাড়িতে বিছানায় শুয়ে আকাশ দেখছে, আর আফ্রিকায় তখনও যেন লড়াই চলছে। সিংহের গর্জন শোনা যাচ্ছে, হরিণের পাল ভয়ে ছুটছে, বুনো হাতির দল গাছপালা ভেঙে এগিয়ে আসছে। হঠাৎই তার মনে পড়ে যায় রিক্টার্সভেল্ট পর্বতমালার সেই ঘন জঙ্গলের কথা। সেই রাতটা যখন হঠাৎ আগ্নেয়গিরি জেগে উঠেছিল। শঙ্কর তখন ঘুমিয়েছিল, কিছুই টের পায়নি। আলভারেজি তাকে ঘুম থেকে তুলে বলেছিল, দৌড়াও। সত্যি, আলভারেজের কথা খুব মনে পড়ে তার। নিজের সন্তানের মতোই ভালোবাসত তাকে। আফ্রিকার প্রতিটি বিপদ থেকে বারবার বাঁচিয়েছে। এই ঋণ শঙ্কর কোনো দিন শোধ করতে পারবে না। এক জীবনেও নয়, হয়তো অনেক জীবনেও না। আলভারেজ না থাকলে শঙ্কর আজ এখানে বেঁচে থাকত না।
নিজে মৃত্যুকে বরণ করে শঙ্করকে বাঁচিয়ে দিয়ে গেছে সে। আলভারেজের কথা মনে পড়লেই শঙ্কর কেমন যেন চুপ হয়ে যায়। ভেতর থেকে একটা কান্না যেন উঠে আসে, কিন্তু সে তাকে আটকে রাখে। শঙ্করের কাছে শ্রেষ্ঠ অভিযাত্রী আলভারেজ। এখন সে জঙ্গলের মধ্যেই প্রকৃতির কলি চিরনিদ্রায় শায়িত। নিজের হাতেই তাকে সেই জঙ্গলে শুইয়ে দিয়ে এসেছিল শঙ্কর। আজ আর শঙ্করের ঘুম আসছে না। গরমও বেশ পড়েছে, আর মনটাও আজ ভালো নেই। তার জীবন কি তবে এইটাই, যে মানুষ এত দুর্জয় দুর্গম মৃত্যুকে জয় করে ফিরে এসেছে, যার নামে আজ সবাই ধন্য ধন্য করছে, সে কি এখন আর 5টা ছাপোষা বাঙালির মতো জীবন কাটাবে? আফ্রিকা থেকে ফেরার সময় সে নিজেকেই কথা দিয়েছিল, আবার ফিরবে, আবার যাবে সেই জঙ্গলে, বুনিপের রহস্য ভেদ করবে, যে গুহায় গুপ্তধন লুকিয়ে আছে সেটা খুঁজে বের করবে। কিন্তু কই, আর তো পারছে না যেতে। সংসারের নাগা পাশে এখন সে বন্দী। এইসব ভাবতে ভাবতেই কখন যেন শঙ্করের চোখে ঘুম নেমে এলো, সে নিজেই বুঝতে পারল না। ঘুমিয়ে পড়ল। ভোরের দিকে শঙ্কর একটা স্বপ্ন দেখল। সে যেন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার কোলে একটা ছোট্ট বাচ্চা, আর সামনে দাঁড়িয়ে আছে আলভারেজ। আলভারেজ তার দিকে তাকিয়ে একটানা হাসছে। শঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এত হাসছ কেন? কিন্তু আলভারেজ কিছুতেই হাসি থামাচ্ছে না। হাসতে হাসতেই সে বলল, শঙ্কর, তুমি হেরে গেলে, নিজের কথাই রাখতে পারলে না। এখন তো পুরো সংসারে জড়িয়ে পড়েছ তুমি। তোমার জন্যে আমার মায়া হচ্ছে। সে একটু থামল, তারপর আবার বলল, যে জীবনকে দেখেছে দুর্গম পাহাড়ে, অরণ্যে, সে আজ ঘরের কোণে বন্দী, ভীতু মেরুদণ্ডহীন মানুষের মতো, যাদের জীবনের কোনো দাম নেই, তারা বেঁচেও মৃত। তুমিও এখন তাদের দলে, শঙ্কর। হঠাৎই শঙ্করের ঘুম ভেঙে গেল। সে উঠে বসে পড়েছে বিছানায়। শরীরটা ঘামে ভিজে গেছে। বাইরে তখন আলো ফুটেছে, সকাল হয়ে গেছে। শেষ রাতে ঘুমিয়েছিল বলে একটু দেরি হয়ে গেছে উঠতে। কিন্তু স্বপ্নটা কি অদ্ভুত! শঙ্কর চুপচাপ বসে স্বপ্নটার কথা ভাবতে লাগল। আলভারেজ তাকে দেখে হাসছে, যেন তাচ্ছিল্য করছে। আর তার কোলে ওই বাচ্চাটাকে, তার নিজের সন্তান। তাহলে কি সে নিজের ভবিষ্যৎটাই দেখল স্বপ্নে? এমন সময় বাইরে থেকে মায়ের ডাক এলো। কিরে, উঠবি না? অনেক বেলা হয়ে গেছে, বাজারে যেতে হবে তো। শঙ্কর বাইরে বেরিয়ে বলল, আমি মুখাত ধুলে আসছি, তুমি 1 কাপ চা দাও। সে কুঁয়োর ধারে গিয়ে দাঁতন করতে করতে আবার স্বপ্নটার কথা ভাবতে লাগল। সত্যি, কি অদ্ভুত স্বপ্ন! আলভারেজ যেন কিছু শিখিয়ে দিয়ে গেল। দেরি হয়ে যাচ্ছে, বাজারে যেতেই হবে। তাড়াতাড়ি মুখাত ধুয়ে ঘরে ফিরে এলো সে। চা খেয়ে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। আজ গাঁয়ের হাটবার, তাই বাজারে লোকও বেশি। শঙ্কর হেঁটেই বাজারে যাচ্ছে। খুব দূর নয় হাটটা। পথে হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল সুশীলদার। সুশীলদা তাকে দেখেই থেমে গেলেন। তিনি গ্রামের একজন মাতব্বর, আর একটা পরিচয়ও আছে, তিনি একজন বিপ্লবী। এই সময়টা গোটা ভারত যেন ফুটছে। চারদিকে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে। স্বাধীনতার জন্য মানুষ যেন আগুন হয়ে উঠেছে। বাংলাতেও বিপ্লবীরা একের পর এক আক্রমণ চালাচ্ছে ইংরেজদের ওপর। সুশীলদাকে দেখে শঙ্করও থেমে দাঁড়ানো। সুশীলদা হেসে বললেন, শোনো শঙ্কর, তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। শঙ্কর বলল, হ্যাঁ বলুন সুশীলদা, কি কথা? সুশীলদা একটু গম্ভীর হয়ে বললেন, তুমি তো শুনেছই, নেতাজি নতুন আজাব হিন্দ বাহিনী তৈরি করছেন ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য। শঙ্কর মাথা নেলে বলল, হ্যাঁ, খবরের কাগজে পড়েছি। সুশীলদা বললেন, আমাদের এই গ্রাম থেকেও কয়েকজন যুবক ওই বাহিনীতে যোগ দেবে। ভালো ছেলে খোঁজার দায়িত্বটা আমার ওপর। আমি চাই তুমি এই বাহিনীর সদস্য হও। তোমার মতো ছেলেকে পেলে বাহিনী অনেক বেশি শক্তিশালী হবে। শঙ্করের মনেও কোথাও একটা তীব্র ইচ্ছে আছে, দেশের স্বাধীনতার জন্য লড়াই করার, দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার। কিন্তু সে কিছু বলল না, চুপ করে রইল। শঙ্করের এই নীরবতা দেখে সুশীলদা আবার বললেন, নেতাজি আর দেরি করবেন না, জার্মানি থেকে ফিরেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আমরা এই মাসেই ছেলেদের কলকাতায় পাঠিয়ে দেব, ওখানেই ট্রেনিং হবে। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র সবকিছু তদারকি করবেন। একটু থেমে তিনি সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত?
শঙ্কর এবার ধীরে বলল, আমাকে একটু সময় দিন, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো। সুশীলদা মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে বেশি দেরি করো না, সময় কিন্তু খুব কম, এবার লড়াইটা খুব জোরদার হতে চলেছে। এই কথা বলতে বলতেই তিনি চলে গেলেন। শঙ্কর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সুশীলদার চলে যাওয়া দেখল, তারপর ধীরে ধীরে হাঁটা দিল বাজারের দিকে। এখন শঙ্কর স্কুলে একটা ক্লাস নিয়ে সে হেডস্যারের ঘরে এসছে। হেডস্যার তাকে ডেকেছেন একটা দরকারি কাজের জন্য। শঙ্কর ঘরে ঢুকে চেয়ারে বসতেই হেডস্যার বললেন, শঙ্কর, তোমাকে একবার কলকাতা যেতে হবে, স্কুলের কিছু বই আর খাতা কলেজ স্ট্রিট থেকে আনতে হবে। শঙ্কর বলল, ঠিক আছে স্যার, কবে যেতে হবে? হেডস্যার বললেন, কালই চলে যাও, সকালে ট্রেন ধরলে দুপুরের মধ্যেই পৌঁছে যাবে, কাজ সেরে সন্ধ্যার ট্রেনে ফিরে আসতে পারবে। শঙ্কর মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি সকালে ট্রেনেই রওনা দেব, দোকানটাও আমি চিনি। শঙ্করের গ্রাম থেকে কলকাতা যেতে ট্রেনে 4-5 ঘন্টা লাগে, যদি ট্রেন বেশি দেরি না করে। পরদিন ভোরেই শঙ্কর ট্রেনে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। 10:30টার মধ্যেই ট্রেন এসে পৌঁছালো শিয়ালদহ স্টেশনে। শঙ্কর ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এলো। কলকাতা এখন যেন এক জনারণ্য। অফিসের সময়, চারদিকে মানুষ আর গাড়ির ঢল, সবাই যেন কোথাও না কোথাও ছুটে চলেছে। শঙ্কর আগেও অনেকবার কলকাতায় এসছে, কলেজ স্ট্রিটের ওই দোকানেও সে আগে গেছে, তাই জায়গাটা তার চেনা। সে একটা ট্যাক্সি নিয়ে রওনা দিল কলেজ স্ট্রিটের দিকে। পথে বেশ জ্যাম, তার উপর আজ গরমও প্রচণ্ড। মানুষজন রাস্তায় ঘামতে ঘামতে হাঁটছে। অবশেষে কলেজ স্ট্রিটে পৌঁছে শঙ্কর সেই দোকানের সামনে এসে দাঁড়াল। দোকানদার তাকে দেখেই হেসে বললেন, আরে শঙ্করবাবু, কি খবর, আসুন আসুন। শঙ্কর সামনে রাখা একটা চেয়ারে বসে বলল, স্কুলের জন্য কিছু খাতা আর বই লাগবে, তাই এলাম, এই নিন ফর্দ। সে ফর্দটা দোকানদারের হাতে তুলে দিল। দোকানদার একবার চোখ বুলিয়ে ভেতরের একজন কর্মচারীকে ডাকলেন। সে আসতেই তার হাতে ফর্দটা দিয়ে বললেন, জিনিসগুলো নিয়ে আসতে। দোকানদার এবার শঙ্করের দিকে তাকিয়ে বললেন, তারপর বলুন কি খবর? শঙ্কর হালকা হেসে বলল, এই তো চলছে, এখন স্কুলের শিক্ষকতা নিয়েই ব্যস্ত আছি। দোকানদার মাথা নেড়ে বললেন, আপনি কিন্তু কি অসাধারণ একটা কাজ করে এসছেন, চারদিকে আপনার নাম, আফ্রিকা জয় করে ফিরে এসছেন। শঙ্করের আফ্রিকা অভিযানের সব গল্পই এই দোকানদার জানেন, শঙ্করের মুখেই শুনেছেন। সেই থেকেই তার মনে শঙ্করের প্রতি সম্মান অনেক গুণ বেড়ে গেছে। এমন সময় একজন ছেলে এসে দুটো ঠান্ডা শরবতের গ্লাস রেখে গেল সামনে। দোকানদার বললেন, আজ কলকাতায় যা গরম পড়েছে, নিন একটু শরবত খান। শঙ্করেরও তখন বেশ চেষ্টা পেয়েছিল। সে গ্লাসটা তুলে এক চুমুক খেল। শরবত খেতে খেতেই বলল, ওসব তো অনেক দিন আগের কথা, এখন আমি নিজের কাজ নিয়েই থাকি। দোকানদার হেসে বললেন, যা করেছেন তা কজনই বা পারে, পদে পদে বিপদের সঙ্গে লড়াই করে ফিরে এসছেন, সত্যি আপনি অসাধারণ। শঙ্কর শুধু মৃদু হেসে চুপ করে রইল। শরবত শেষ করে খালি গ্লাসটা টেবিলে রেখে দিল। দোকানদার আবার বললেন, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আপনি অনুমতি দিলেই আপনার আফ্রিকার অভিযান আমি বই আকারে ছাপাতে চাই, বিক্রির লাভ থেকে আপনিও একটা অংশ পাবেন। এই প্রস্তাব তিনি আগেও দিয়েছেন। তার নিজের একটা প্রকাশনা সংস্থা আছে, সেখান থেকেই তিনি শঙ্করের অভিযানকে বই আকারে প্রকাশ করতে চান। কিন্তু শঙ্কর কখনোই রাজি হয়নি। সে চায় না এই বিষয়টা নিয়ে বেশি মাতামাতি হোক। এমনিতেই গ্রামে তাকে নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে, সেটা তার ভালো লাগে না। সে তো একেবারে সাধারণ ঘরের ছেলে, এত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকতে তার অস্বস্তি হয়। তাই এবারও সে হেসে প্রস্তাবটা নাকচ করে দিল। এর মধ্যেই স্কুলের সব জিনিসপত্র এসে গেল। শঙ্কর টাকা মিটিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। এখন তার হাতে বেশ সময় আছে, ট্রেন বিকেলে। শঙ্কর আগে থেকেই ঠিক করে রেখেছিল কাজ শেষ হলেই একবার ন্যাশনাল লাইব্রেরিতে যাবে। আসলে এখন সে বাইরের পৃথিবীর কোনো খবরই ঠিকমতো পায় না। তাদের গ্রামে দুটো স্থানীয় পত্রিকা আসে, তাতেও বাইরের তেমন কোনো খবর থাকে না। আর গ্রামের লাইব্রেরিতে যত বই ছিল সবই সে স্কুল জীবনে পড়ে ফেলেছে। নতুন বইও আর তেমন আসে না সেখানে। ফলে শঙ্করের সময় কাটানোই যেন কঠিন হয়ে উঠেছে। বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধই হয়ে গেছে। তাই আজ কলকাতায় এসে সে ঠিক করেছে নিজের জন্য কিছু বই কিনবে আর ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে একটু পড়াশুনো করবে। ট্যাক্সি করে শঙ্কর পৌঁছে গেল ন্যাশনাল লাইব্রেরিতে। দেশ বিদেশের অসংখ্য বই, ম্যাগাজিন, খবরের কাগজ
নানান ভাষায় ভরপুর সেই বিশাল জায়গা। শঙ্কর তাক থেকে একটা খবরের কাগজ নামিয়ে নিয়ে পড়তে শুরু করল। তার সবচেয়ে বেশি আগ্রহ বিদেশের খবরের দিকে, তাই সে ইংরেজি খবরের কাগজগুলো নিয়ে পড়তে শুরু করল। হঠাৎ একটা ইংরেজি ম্যাগাজিনে তার চোখ আটকে গেল। একটা পাতায় বক্স করে কিছু লেখা, কেমন যেন আলাদা করে চোখে পড়ার মতো। শঙ্করের কৌতূহল হল, সে পড়তে শুরু করল। আফ্রিকার মধ্যভাগে কঙ্গো নদীর অববাহিকার 2 ধারের রেন ফরেস্ট এলাকায় এক ফরাসি কোম্পানি খনিজ সম্পদ উত্তোলনের কাজ করছে। সেখানে কাজের জন্য এমন কিছু লোক প্রয়োজন যাদের আফ্রিকার জঙ্গলে কাজ করার অভিজ্ঞতা আছে। কঠিন জঙ্গল পরিবেশে কাজ করতে হবে, তাই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং অভিজ্ঞ যুবকদেরই প্রয়োজন। যাদের এই যোগ্যতা আছে তারা যেন নিচের ঠিকানায় যোগাযোগ করে। সঙ্গে আফ্রিকায় কাজ করার কোনো প্রমাণপত্র বা সংশ্লিষ্ট কাগজপত্র পাঠাতে হবে। নিচে একটি ঠিকানাও দেওয়া ছিল। শঙ্কর পুরোটা মন দিয়ে পড়ল। তার ভেতরে যেন আবার সেই আফ্রিকা জেগে উঠল। আবার সুযোগ এসেছে আফ্রিকায় যাওয়ার। সে তাড়াতাড়ি ঠিকানাটা নোট করে নিল। এরপর আর বেশিক্ষণ লাইব্রেরিতে থাকল না। বেরিয়ে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। খুব খিদে পেয়েছিল। খাওয়া শেষ করে বাইরে এসে দেখল এখনও হাতে অনেকটা সময় আছে, তাই সে নিজের জন্য কিছু বই কিনতে বেরোল। ভূগোলের প্রতি শঙ্করের টান বরাবরই প্রবল। আফ্রিকায় যাওয়ার পেছনেও এই বিষয়টারই বড় ভূমিকা ছিল। তাই এবারও সে বেশিরভাগই ভূগোলের বই কিনল। কঙ্গো নিয়ে কয়েকটা বইও নিল, কারণ এবার তাকে কঙ্গোকে ভালো করে জানতে হবে। আগেরবার কঙ্গোর পাশ দিয়ে যাওয়ার সময় সে একটু দেখেছিল কঙ্গো নদী আর তার জঙ্গল, কিন্তু সেই জঙ্গল দুর্ভেদ্য, রহস্যময়, বিশাল। নানা রকম জীবজন্তুর বাস, প্রতিটি পদে লুকিয়ে আছে বিপদ, মৃত্যুর আহ্বান। শঙ্করের মন আবার দুলে উঠল কঙ্গোর টানে। সময় হয়ে এসেছে ট্রেনের। সে তাড়াতাড়ি শিয়ালদহ স্টেশনের দিকে রওনা দিল। ট্রেন ছেড়ে দিয়েছে। কলকাতা পেছনে ফেলে তার গ্রামের দিকে ছুটে চলেছে। শঙ্কর জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছে। সবুজ গাছপালা, ধানের ক্ষেত, বাংলার শান্ত গ্রাম্য প্রকৃতি দুপাশে ছুটে যাচ্ছে। কিন্তু শঙ্কর যেন সেগুলো দেখছে না। সে দেখছে গভীর অন্ধকার অরণ্য। দুর্গম, দুর্ভেদ্য জঙ্গল দুপাশে ছড়িয়ে আছে। এত ঘন সেই জঙ্গল, মাথার ওপর সূর্য থাকলেও আলো ঠিকমতো ভেতরে ঢুকতে পারে না। কি আছে তার ভেতরে কেউ জানে না। আজ পর্যন্ত কোনো মানুষের সাহস হয়নি পুরোপুরি তার গভীরে প্রবেশ করার। হঠাৎ ট্রেনের একটা জোর ঝাঁকুনিতে শঙ্করের হুঁশ ফিরল। বাইরে তখন বিকেল। একটা স্টেশনে ট্রেন থেমেছে, তাই এই ঝাঁকুনি। কিছু লোক নামছে, কিছু উঠছে। আর 2টো স্টেশন পার হলেই তাদের গ্রামের স্টেশন। কিন্তু শঙ্কর তো তখনই পৌঁছে গেছে কঙ্গোতে। তার চোখের সামনে ভেসে উঠছে সেই জঙ্গল। মনের ভেতরেও সে এখন কঙ্গোতেই ঘুরে বেড়াচ্ছে। শেষমেশ সে ঠিক করল ওই ঠিকানায় একটা চিঠি পাঠাবে। তার কাছে তো সলসবেরির পত্রিকার কাটিং আছে, যেখানে তার আফ্রিকা অভিযানের খবর বেরিয়েছিল। সেটাই সে প্রমাণ হিসেবে পাঠিয়ে দেবে। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।